ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর এশিয়া মহাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম মিউজিয়ামগুলির একটি। 1814 সালে এটি প্রতিষ্ঠিত হয়। তখন কলকাতাতেই ছিল ব্রিটিশ ভারতের সাংস্কৃতিক ও প্রশাসনিক কেন্দ্র। মিউজিয়াম প্রতিষ্ঠা করেছিলেন ডেনমার্কের একজন বোটানিস্ট নাথানিয়েল ওয়ালিজ। এটি তৈরির মূল লক্ষ্য ছিল ভারতের প্রাণী ও উদ্ভিদ জগৎ, জীবাশ্ম, প্রত্নতত্ত্ব এবং নৃতত্ত্ববিদ্যা সম্পর্কিত উপাদান সংরক্ষণ। ভারতবর্ষ নিয়ে ইউরোপিয়ানদের ব্যাপক কৌতূহল ছিল, আর এই মিউজিয়াম সেই সময় তাদের গবেষণার কেন্দ্র হয়ে ওঠে। প্রথমে কিন্তু এত বড় মিউজিয়াম ছিল না এটা। 1875 সালে মিউজিয়ামের সংগ্রহ এত বেশি হয়ে যায় যে আলাদা একটা বিশাল ভবনের প্রয়োজন হয়ে পড়ে। তারপর 1878 সালে এই ইটালিয়ান স্টাইল স্থাপত্যটি এখানে তৈরি হয়। ইন্ডিয়ান মিউজিয়াম শুধু একটি সংগ্রহশালা নয়, এটি ভারতের ইতিহাস, বিজ্ঞান চর্চা, শিল্প, প্রত্নতত্ত্ব এবং সমাজ জীবনের এক বিশাল আর্কাইভ। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। ভিতরে কী কী বিস্ময়কর জিনিস আছে সব কিছু দেখাবো। তার আগে জেনে নাও এখানে যদি তোমরা আসতে চাও কীভাবে আসবে। এর একদিকে ধর্মতলার নিউ মার্কেট আর অন্যদিকে পার্ক স্ট্রিট। তাই মেট্রো করে যদি আসেন তাহলে স্প্ল্যানেড অথবা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের নামলেই চলে আসতে পারবেন। আর বিভিন্ন জায়গা থেকে স্প্ল্যানেডে আসার বাসও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলে দিই, কেউ যদি নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে কোথায় আসবে আর কোথায় পার্কিং করবে। এই মিউজিয়াম থেকে ওই সোজা ওখানে পার্ক স্ট্রিট মোড়, ওখান থেকে রাস্তা ক্রস করে এদিকে আসতে হবে। এখান দিয়ে সোজা এই ব্রিজের নিচ দিয়ে ঢুকে যাবে। ঢুকে গেলে বাঁদিকে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। আর পার্কিং করতে হলে এই রাস্তা দিয়ে ঢুকে ডান দিকে এসে এখান দিয়ে ঢোকার জায়গা আছে। এই আমার বাইকটা এখানে, আর 4 চাকাও রাখা যায়, বাইক দুটোই হয়। আমার বাইক পার্কিংয়ের জন্য 50 টাকা নিল, বললো সারাদিন রাখতে পারো। রেখে দিয়ে যাচ্ছি এখন। ওই বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, এটার ওখান দিয়ে আগে টিকিটটা কেটে নেবো। আমি দুটো টিকিট কাটতে হলো আমাকে। একটা 75 টাকার এন্ট্রি ফিস, এইদিকে হচ্ছে ফটোগ্রাফির জন্য আলাদা 59 টাকা, টোটাল 134 টাকা। 3টে গেট আছে, এখান দিয়ে হচ্ছে এন্ট্রি। এখান দিয়ে কিছু করছে না কেউ। আর এইদিকে মানে ব্যাগ রাখতে হবে। এখানে এই দিক দিয়ে আমার ব্যাগটা রেখে তারপর ওই দিক দিয়ে ঢুকবো। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য যা যা আছে আমি সব ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ঢুকতেই প্রথমে দেখতে পাবেন এই কল্পবৃক্ষ বা উইশ ফুলফিলিং ট্রি। মধ্যপ্রদেশের বেসনগর থেকে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর একটি উল্লেখযোগ্য লাল বেলে পাথরের ভাস্কর্য এটি। এরপর কিছুটা ভিতরের দিকে গিয়ে বাঁদিকে আসতেই চোখে পড়ল ইন্ডিয়ান মিউজিয়ামের প্রথম গ্যালারি। এটা হলো পোড়ামাটি ও আনুষাঙ্গিক শিল্পের ঘর। ভারতীয় জাদুঘরের প্রত্নতত্ত্ব বিভাগের অন্যতম সমৃদ্ধ অংশ এটি। পাথর ও ধাতুর মূর্তির পাশাপাশি প্রাচীন ভারতে পোড়ামাটির বা টেরাকোটার শিল্পের ব্যাপক চল ছিল। হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত 5000 বছরেরও বেশি পুরনো পোড়ামাটির খেলনা থেকে শুরু করে গুপ্ত যুগে তৈরি বহু প্রাচীন মূর্তি এখানে দেখতে পাবেন। এই গ্যালারিটি মূলত বুঝিয়ে দেয় হাজার হাজার বছর আগে ভারতের, বিশেষ করে বাংলার শিল্পীরা মাটি দিয়ে কত সূক্ষ্ম কাজ করতে পারতেন। এটা হলো আর্কিওলজি বা পুরাতত্ত্ব বিভাগ। এই বিশাল হলটিতে বিভিন্ন প্রাচীন সাম্রাজ্যের পাথরের দেবদেবী এবং ভাস্কর্যগুলি প্রদর্শিত হয়, যা প্রায় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা এবং বিহার অঞ্চলে তৈরি হয়েছিল। এগুলি সাধারণত বেসাল্ট বা হর্নব্লেন্ড পাথরের তৈরি। কোথাও অষ্টভুজা দুর্গা, কোথাও বা শিবের নানা রূপ। এরকম বহু হিন্দু ও বৌদ্ধ দেবদেবীর মূর্তি এখানে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছে। এই গ্যালারিটি মূলত প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের ধর্মীয় শিল্পকলা এবং ভাস্কর্য শৈলীর বিবর্তনকে প্রদর্শিত করে। এরপরে আমি চলে আসলাম ইন্ডিয়ান মিউজিয়ামের ফার্স্ট ফ্লোরে। এটা হলো প্রথম জুওলজিক্যাল গ্যালারি, যেখানে দেখানো হয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। এখানে বাস্তব দৃশ্যের মাধ্যমে ভারতের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ এবং সেখানে বসবাসকারী প্রাণীদের সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। গ্যালারিতে কাচের বড় বড় বাক্সের মধ্যে কৃত্রিমভাবে বিভিন্ন পরিবেশ তৈরি করা হয়, যেমন ঘন জঙ্গল, শুকনো মরুভূমি বা সুন্দরবনের ম্যানগ্রোভ, এবং তার সঙ্গে দেখা যায় সেই নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী প্রাণীদের সংরক্ষিত নমুনা, যেমন জঙ্গলে বাঘ, হাতি বা হরিণ, মরুভূমিতে কিছু নির্দিষ্ট সাপ, উট বা মরু অঞ্চলের শেয়াল, হিমালয়ের মতো পাহাড়ি অঞ্চলের ভাল্লুক বা স্নো লেপার্ডের মতো প্রাণী। এই গ্যালারি আমাদের দেখায় যে একটি নির্দিষ্ট পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা, উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীদের উপর নির্ভর করে কিভাবে বাকি প্রাণীরা জীবন ধারণ করে থাকে। এই গ্যালারিটি মূলত ভারতবর্ষের বিশাল উদ্ভিদ সম্পদ এবং তার অর্থনৈতিক গুরুত্বকে তুলে ধরে। এখানে জীবিত গাছ না থাকলেও উদ্ভিদদের জীবনচক্র, ব্যবহার এবং বিভিন্ন প্রকার মডেল দেখানো হয়েছে। ভারতবর্ষে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ গাছপালা যেমন পাট, তুলো, চা, কফি এবং বিভিন্ন মশলাপাতির নমুনা ও তাদের ব্যবহারিক দিক এখানে তুলে ধরা হয়েছে। আয়ুর্বেদ এবং অন্যান্য ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন গুরুত্বপূর্ণ ওষুধি গাছের তালিকা, ছবি ও মডেল সমেত এখানে সাজানো আছে, যা তাদের উপকারিতা
বর্ণনা করে। সংক্ষেপে বলতে গেলে এই গ্যালারি আপনাকে বোঝায় যে ভারতীয় উপমহাদেশ প্রকৃতিগতভাবে কতটা সমৃদ্ধ এবং মানুষ প্রাচীনকাল থেকে কিভাবে এই সম্পদকে ব্যবহার করে আসছে। এটি হলো ইনভার্টেব্রেট ফসিল অর্থাৎ অমেরুদণ্ডী জীবাশ্ম গ্যালারি। এই গ্যালারিতে মূলত সেই সমস্ত বিলুপ্ত প্রাণীদের জীবাশ্ম বা ফসিল সংরক্ষিত আছে যাদের মেরুদণ্ড বা শিরদাঁড়া নেই। এই জীবাশ্মগুলি পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস ও সাগরে বসবাসকারী প্রাণী জগতের বিবর্তন বোঝাতে সাহায্য করে। বিলুপ্ত হয়ে যাওয়া সামুদ্রিক প্রাণী, বিভিন্ন প্রকার শামুক এবং ঝিনুকের ফসিল এখানে প্রদর্শিত হয়। এই প্রাণীগুলি প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত পৃথিবীর বিভিন্ন সাগরে টিকে আছে, তবে তাদের ফসিল দেখে বোঝা যায় যে সময়ের সাথে তাদের গঠনে কিরূপ পরিবর্তন এসেছে। পাথরের মতো দেখতে প্রাচীন প্রবাল বা সামুদ্রিক স্পঞ্জ এবং ছোট ছোট সামুদ্রিক প্রাণীর জীবাশ্মের নমুনাও এই গ্যালারিতে আছে। এরপর একটা হলো বেঙ্গল পেইন্টিং অথবা বাংলার চিত্রকলা। এই গ্যালারিতে মূলত 1900 থেকে 20 শতকের বাংলার চিত্রকলার বিবর্তন দেখানো হয়েছে। এটি ভারতের জাতীয়তাবাদ ও আধুনিক ভারতীয় শিল্প আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের মতো শিল্পীদের কাজও এখানে আছে, যারা বাংলার আধুনিক চিত্রকলাকে নতুন পথে চালিত করেছিলেন। এই গ্যালারিটি আপনাকে প্রাচীন ঐতিহ্য থেকে আধুনিক রূপান্তরের সময় বাংলার শিল্পীদের সৃজনশীলতা, আধ্যাত্মিকতা এবং জাতীয়তাবাদের চেতনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এটা এখানকার সব থেকে ইন্টারেস্টিং গ্যালারি, যেখানে রয়েছে প্রাচীন মিশরীয় মমি, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনোভাবেই কোনো ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয় না। এটা হলো দ্বিতীয় জুওলজিক্যাল গ্যালারি, যেখানে আছে মাছ, সরীসৃপ প্রাণী আর পাখি। এইসব প্রাণীগুলো কিন্তু অরিজিনাল, কেমিক্যাল দিয়ে এখানে এইভাবে সংরক্ষণ করে রাখা হয়। ঢুকতেই দেখলাম ঈগল ও শকুনের মতো বিভিন্ন ধরনের বড় বড় শিকারী পাখি। এছাড়াও বক ও কোকিল সহ দেশ বিদেশের বহু রঙিন পাখিও দেখতে পাবেন এখানে। প্রাণীরা জীবিত থাকা অবস্থায় যেমন পরিবেশে ছিল, ঠিক সেরকম পরিবেশ এখানে তৈরি করে এদের রাখা হয়েছে, যাতে আমাদের দেখতে আরো বেশি ভালো লাগে। ভারত এবং তার আশেপাশের অঞ্চলের সরীসৃপ প্রাণীদের একটি বিশাল সংগ্রহ এখানে দেখা যায়। কুমির আর কচ্ছপ থেকে শুরু করে বিভিন্ন বিষধর সাপ এই গ্যালারিতে রাখা আছে। সবশেষে দেখতে পাবেন ভারতীয় এবং আন্তর্জাতিক জলজ পরিবেশে প্রাপ্ত বিভিন্ন ধরনের মাছের নমুনা। বঙ্গোপসাগর এবং বিভিন্ন নদী থেকে সংগৃহীত মাছের প্রজাতির দেখা মেলে এখানে। বড় আকারের কিছু হাঙর ও শঙ্কর মাছও এখানে রাখা আছে দেখলাম। এই গ্যালারিটি দেখে আপনি ভারতের বন্য ও জলজ প্রাণী এবং পক্ষী জগতের সমৃদ্ধি আর তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবেন। এবার যাব ভারতীয় জাদুঘরের সবচেয়ে জনপ্রিয় এবং শিক্ষামূলক অংশে। প্রাণীবিদ্যা বিভাগের এই গ্যালারিটি ভারতবর্ষের স্থলজ স্তন্যপায়ী প্রাণীদের বিশাল বৈচিত্র্য তুলে ধরে। ঢুকতেই দেখতে পাবেন আমাদের তথা মনুষ্য জগতের বিবর্তনের দৃশ্য। এর পাশেই আছে গরিলা, মানে প্রাচীনকালে আমরা যেমন ছিলাম সেটাই তুলে ধরা হয়েছে এখানে। তবে এই গ্যালারির প্রধান আকর্ষণ হলো ভারতীয় উপমহাদেশের বড় আকারের মাংসাশী এবং তৃণভোজী প্রাণীদের সংরক্ষিত নমুনা। বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিতাবাঘও দেখতে পাবেন এখানে। বিলুপ্তির পথে থাকা একশৃঙ্গ গন্ডার এই গ্যালারির অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। একটা পূর্ণবয়স্ক হাতি, বিশেষ করে দাঁতাল হাতির মাথা সমেত তার পূর্ণাঙ্গ কঙ্কাল রয়েছে এখানে। বিভিন্ন প্রজাতির হরিণ, বানর আর শিম্পাঞ্জিও দেখতে পেয়েছিলাম এই গ্যালারিতে। প্রাণীগুলো সাধারণত জীবন্ত অবস্থায় থাকার মতো করে কাচের বাক্সে রাখা আছে। এর ফলে প্রতিটি প্রাণীকে তাদের স্বাভাবিক ভঙ্গিতে চেনার সুযোগ হয় এখানে। এরপরে আবার চলে আসলাম মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে। এই জায়গা থেকে এটাকে একটা বেশ জমিদার বাড়ির মতো মনে হয়। চারপাশে ঘুরতে ঘুরতেও বেশ কিছু পুরনো জিনিসপত্র দেখতে পাওয়া যায়। মিউজিয়ামের একটা দোকান চোখে পড়ল। ভিতরে বেশ কিছু বইপত্র আর পাথরের খোদাই করা বহু মূল্যবান জিনিস বিক্রি হচ্ছিল। ঘরে রাখার শোপিস হিসাবে এগুলো এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। তবে নিচের একটা গ্যালারি বাকি রয়ে গেছিল। আসুন দেখি এখানে কি আছে। এটি মূলত পৃথিবীর উপরিভাগ এবং অভ্যন্তরীণ স্তর যে উপাদান দিয়ে গঠিত তার বৈচিত্র্য তুলে ধরে। এখানে পাথর, খনিজ এবং পৃথিবীর ইতিহাস সংক্রান্ত নানা তথ্য রয়েছে। বিভিন্ন রাসায়নিক উপাদান দিয়ে গঠিত খনিজগুলি প্রাকৃতিক ক্রিস্টাল রূপে সজ্জিত আছে এখানে, যেমন বিভিন্ন ধরনের কোয়ার্টজ, অ্যামেথিস্ট বা অব্র। এখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা 3 ধরনের প্রধান শিলার নমুনা দেখা যায়: আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা, যা পৃথিবীর গঠন প্রক্রিয়াকে ব্যাখ্যা করে। ইন্ডিয়ান মিউজিয়ামের এই গ্যালারির অন্যতম বিশেষ আকর্ষণ হলো পৃথিবীর বাইরে থেকে আসা উল্কাপিণ্ডের একটি বিশাল সংগ্রহ, যা মহাকাশ এবং গ্রহের উপাদান সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেয়। দীর্ঘ 2 ঘন্টা সময় কাটিয়ে এখন বেরোবো বাইরে। সবাই দেখলাম মাঝখানের গেটটা দিয়ে বেরোচ্ছে। তাদের পিছন পিছন আমিও চলে আসলাম। তারপর ডান দিকের গেট থেকে টোকেন ফেরত দিয়ে আমার ব্যাগটা নিয়ে নিলাম। মিউজিয়ামের বাইরে ফুটপাতের উপর ছোট একটা মার্কেটও আছে, আসলে ঘুরে দেখতে পারেন। আর খিদে পেয়ে গেলে তার জন্য ব্যবস্থা আছে।
ইন্ডিয়ান মিউজিয়ামের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, তাই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ভিডিওটা এখানে শেষ করছি।